বাঁশি কিন্তু সারা পৃথিবীতে বাজে, সারা পৃথিবীর যত রকমের গান বাজনা আছে, যত ধরনের গান বাজনা, সেটা ইন্ডিয়ান মিউজিক বলো, আবার আফ্রিকাতে চলে যাও, আফ্রিকাতে জঙ্গলের মধ্যে ড্রাম বাজিয়ে বাজিয়ে ওরা গান করছে, সেটাতেও কিন্তু ওরা বাঁশি ব্যবহার করে। শিশির কণা ধর চৌধুরী প্রখ্যাত বেহালা বাদক, ওস্তাদ আলী আবু খান সাহেবের ছাত্রী, তারপরে খান সাহেবের জামাই ইয়েস পেরেরা। এই বাঁশগুলো যেগুলো বাঁশের, সেটা বলে নি, এই বাঁশগুলোতে না গাঁট থাকে, ধরো খুব লম্বা হয়, ইন্টারনোডটা যেটা বাঁশের সেইটা খুব লম্বা হয়, এইখানে একটা গাঁট ছিল, এখানে একটা গাঁট ছিল, গাঁটগুলো উড়িয়ে দিয়ে এই বাঁশিটা বানানো হয়েছে। আমরা বসন্ত মুখারি শুনলাম, আপনারা বলবেন, আমার কিছু বলার নেই, কারণ যা বলার ওনার বাঁশির বাদনেই আমরা মোটামুটি শুনে ফেলেছি। আবারও ঘোর কাটিয়ে আসতে হবে, পণ্ডিতজির কাছে আরো অনেক গল্প বাকি রয়েছে। আমরা একটা গল্প ফেলে গেছিলাম, আপনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, সেইটা বলতে গিয়ে আসলে পণ্ডিত মানুষদের সাথে গল্প করতে গেলে না ওই ঠিক ওই মেথাডিক্যাল যাওয়া যাবে না, মানে ওনারা তো শিল্পী, শিল্পীর যখন যেরকম মুড এবং উনি বাজাবেন সেরকম কথা বলবেন, সেই তার সাথে সাথে চলতে হবে। ওনার মানে শিল্পীর একটা আলাদা সত্তা আছে। তাই সেই গল্পটাকে আমি আবার ডেকে আনছি পণ্ডিতজি, যে আপনি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলেন, এই দুটো বিষয় বিজ্ঞান এবং এই সঙ্গীত চর্চা বাঁশি, তা সেটা তো একদম দ্বিমুখী হয়ে গেল, তা সেটাকে কিভাবে একত্র করলেন নাকি কোনোটাকে ছাড়লেন, কিভাবে আপনি এইদিকে এগোলেন সেটা নিয়ে একটু জানতে চাইছি, মানে শিক্ষাটা। আচ্ছা, একটা প্রসঙ্গ বলেই নি, সবাইকে দর্শকদের জানাতে চাই যে দুটো বাজনা শুনলেন আপনারা, আমার সঙ্গে তবলা সহযোগিতা করছিলেন শ্রী অমিতানন্দ রায়। আচ্ছা, অমিত খুব গুণী শিল্পী, গুণী বাজিয়ে ও তবলায় সহযোগিতা করছে আমার সঙ্গে। এইবার পড়াশোনার প্রসঙ্গেই চলে আসি। প্রাথমিক স্তরের যে পড়াশুনো সেটা চাকদাতে, আমাদের ওই ওখানকার একটা খুব নামি স্কুল আছে এখনো, রামলাল একাডেমি চাকদা। সেই সময় ওই স্কুলের ছাত্ররা মাধ্যমিকের প্রথম 10 জনের মধ্যে থাকতো, এখনো থাকে। আমি অবশ্যই স্কুলের 10 জনের প্রথম দিকের 10 জনের ছিলাম না, আমি শেষের দিকের 10 জনের মধ্যে ছিলাম মোটামুটি। আমি পড়াশুনোয় কোনো কালেই ভালো নয়, পড়াশোনাটা করতে হতো সেই সময় ছোটবেলায়, তো সেই কারণে করেছি। রামলাল একাডেমি থেকে মাধ্যমিক পাশ করলাম, মাধ্যমিকে কি করে যেন ফার্স্ট ডিভিশন পেয়ে গেলাম। শেষের দিকে 10 জনের একজন হয়েও কিন্তু স্কুলের নাম উজ্জ্বল করেছেন আপনি, তাই তো? হ্যাঁ, আমার ভালো লেগেছে, কারণ আমি মাস দুয়েক আগে আমাদের রামলাল একাডেমি অ্যালামনি অ্যাসোসিয়েশন আমাকে ইনভাইট করেছিল ওদের অ্যানুয়াল প্রোগ্রামে বাজানোর জন্য, এই আমি 2 মাস আগে বাজিয়ে এসেছি। মানে দেখুন যে শেষের 10 জন হয়েও কিন্তু প্রথম হওয়া যায়, ওই প্রথম থেকে মানে ফার্স্টের থেকে ফার্স্ট আর লাস্টের থেকে ফার্স্ট। তো রামলালে আমি রামলাল একাডেমিতে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়লাম, তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল। মাধ্যমিকে কি করে যেন ফার্স্ট ডিভিশন পেয়ে গেলাম আমি। তারপরে একটা বাজারে রটে গেল যে সুদীপ খুব পড়াশোনায় ভালো, আদতে নয়। এবারে সবাই মিলে ধরে, তখন একটা কনসেপশন ছিল, এটা আপনারা বলে, ভালো ছেলেরা সব সায়েন্স পড়তে যেত, হ্যাঁ ঠিক, মেয়েরা আর্টস পড়তে যেত, আর এমনি একটু কমা ছাত্র যারা তারা কমার্স পড়তে যেত, তাই যাদের কিছু হবে না তারা কমার্স পড়বে, এইটা না কোনো ছক ছিল। হ্যাঁ, ওই বাঁশি বাজালে টিভি হয়, এরকমই একটা টিপিক্যাল ব্যাপার ছিল কিন্তু, ঠিক। তো আমি ভালো ছাত্র, অতএব আমি সায়েন্স পড়বো, এবার আমাকে ধরে তো সায়েন্সে ঢুকিয়ে দেওয়া হলো। অঙ্ক কোনো কালেই পারতাম না, অঙ্কটা বরাবর আমার কাছে আতঙ্ক, এখনো স্টিল নাও, বাজারে গেলেও আমাকে ক্যালকুলেটর বের করে হিসেব করতে হয় মাছের দাম। তো পিওর সায়েন্স আমি নিলাম না, আমি বায়ো সায়েন্স নিলাম, ওই জন্য ম্যাথমেটিক্সটা আমার ইয়েতে ছিল, মানে ওই অপশনাল সাবজেক্টে ছিল। তো নিয়ে তো পড়া শুরু করলাম। তো উচ্চ মাধ্যমিকে আমি আর ফার্স্ট ডিভিশন পেলাম না, অনেক পড়াশুনো করা সত্ত্বেও, কারণ ওই বললাম না, আমরা আদতে তো অত ভালো স্টুডেন্ট ছিলাম না। তারপরে গান বাজনার প্রতি একটা গান বাজনাটা চলছে তখন, কিন্তু গান বাজনাটা ভালোভাবে চলছে, কারণ ওই যে বললাম তার মধ্যেই কিন্তু আমার মামার সঙ্গে আমার ওই যোগাযোগটি হয়ে গেছে মাধ্যমিক দেওয়ার পরে। এবং মামা যখন থাকতেন, এটা বলি দর্শকদের ভালো লাগবে, একটু সিনিয়র যারা থাকবেন তারা রিলেট করতে পারবেন। মামা থাকতেন টালিগঞ্জ স্টেট পোয়েট্রি ফার্মে, উনি ওখানকার সুপারিনটেন্ডেন্ট ছিলেন শ্যামাদাস চক্রবর্তী। উনার বাড়িতে তখন কলকাতার সমস্ত মিউজিশিয়ানদের আনাগোনা, সব, মানে এখন যারা বাজাচ্ছেন, ধরুন একজনের নাম করি, পদ্মশ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তাকে আমি মামার বাড়িতে দেখেছি সেই সময়, আমি বলছি এটা 82-এ,
মানে তখন মানে তখন ওরা সবাই ছোট ছোট, সবাই এই ধরনের ব্যক্তিত্বকে জল ভাত একদমই একদমই। তারপরে পণ্ডিত দীপক চৌধুরী, তিনি মামার বাড়িতে আসতেন, মামারই মানে গুরু ভাই ছিলেন, ওখানে ক্লাস নিতেন। আচ্ছা, সেই সময় আসতেন এখনকার প্রথিত যশা তবলিয়া পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। আচ্ছা, এদের সবাইকে আমি সেই সময় মামার বাড়িতে দেখেছি। মামার যেহেতুই ওই একটা বড় একটা ব্যাপার ছিল, একটা বড় স্ফিয়ার ছিল, উনিও টিচার হিসেবে খুব ভালো ছিলেন, ভালো শেখাতেন। তো সেই জন্য ওর বাড়িতে বহু লোকের যাওয়া আসা। তো সেই সময় গান বাজনার, এবং পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, তারা একদিন এলেন ওই বাড়িতে, আমি সামনাসামনি বসে দেখলাম। হ্যাঁ, রবিশঙ্কর জি সেই সময়কার যিনি ছিলেন কলকাতার অর্গানাইজার, যিনি ছিলেন কোঅর্ডিনেটর, শ্রী রবীন পাল, তিনি এখনো আছেন, প্রায় 82 বছর বয়স। সেই রবীন কাকুকে আমি ওনার বাড়িতে দেখেছি আসতে, এই সমস্ত লোকজন। তো সেই সব দেখে আমার মাথা তখন অলরেডি ঘুরে গেছে, যে আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না, যে গান বাজনাটাই মন দিয়ে করব না পড়াশোনাটা করব, এরকম ব্যাপার। এই করতে করতে তো উচ্চ মাধ্যমিক কোনো রকমে পাশ করে গেলাম আমি, গিয়ে যাই হোক ওই বায়োসায়েন্সের নাম্বারটা ভালো ছিল আমার। চাকদাতে আমাদের মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার জেঠু, কাকু, আমার বাবা, তিনজনে এক বাড়িতেই মানুষ আমরা। তো আমার জ্যাঠতো তো দাদা, তার কিছুদিন আগেই রহরা রামকৃষ্ণ মিশনের যে কলেজটা, বিসিকেবি, বিবেকানন্দ সেন্টিনারি কলেজ থেকে বটানি অনার্স নিয়ে পাশ করে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে খুব ভালো কলেজ, আমি শুনেছি এরকম। তো কিছু যোগাযোগ ছিল মহারাজদের সঙ্গে। তো জেঠু আমাকে নিয়ে গিয়ে ওখানে, তখন তৎকালীন যে মহারাজ ছিলেন, একজনের নাম হ্যাঁ মহারাজ দিব্যানন্দ, তিনি এখন বিশাল জায়গায় আছেন, পুরো মোটামুটি বেলুড়ে আছেন। দিব্যানন্দ মহারাজ তখন ওখানকার প্রিন্সিপাল। তো জেঠু নিয়ে গেলেন, আমি অ্যাপ্লাই করলাম ওখানে, এবং যাই হোক ফার্স্ট লিস্টে না হলো, সেকেন্ড লিস্টে আমি ওই বটানিতেই চান্স পেয়ে গেলাম। আমাদের ফ্যামিলিতে অনেকগুলো বটানি অনার্স আছে এরকম, এটা আমাদের একটা ঐতিহ্যর মতো। মানে দাদা পড়েছে, আমি পড়েছি, আবার দাদার মামা বাড়ির দিকের বেশ একজন বটানি অনার্স এরকম। তাই, এবং বলতে নেই মানে রহরা কলেজ যেটা, যখন বিসিকেবি, ওই কলেজটাতে না পুরোপুরি পড়াশুনোর একটা অ্যাটমসফিয়ার ছিল, কোনো ইউনিয়ন ছিল না, যার জন্য পড়াশুনোর বাইরে কোনো রকমের অ্যাক্টিভিটিস হতো না। তো ওখানে আমি 4 বছর পড়লাম। কেন 4 বছর পড়লাম সেটা আসছি। অনার্স ছিল তখন 3 বছরে, 3 বছরের অনার্স ছিল, 2 বছরে পার্ট 1 হতো, আর লাস্ট 1 বছরে পার্ট 2। তো প্রচুর তো পড়লাম, ঠিক আছে। এবার পার্ট 1-এ সবগুলোই ক্লিয়ার হয়ে গেল, কেমিস্ট্রিতে আমি ব্যাক পেয়ে গেলাম হঠাৎ করে। আচ্ছা, কেমিস্ট্রিতে পাস করতে পারলাম না। তো তখন নিয়ম ছিল যে, এখন অন্য নিয়ম, এখন যেমন ব্যাক পেপার অনার্সের পেপারের সঙ্গে দেয়া যায়, তখন ছিল না। তখন ব্যাক পেপারটা ক্লিয়ার করে নিয়ে তারপরে থার্ড ইয়ারটা বসা যেত, ইয়ার লস হতো একটা। তো যাই হোক, একটু দুঃখ পেলাম, বাড়ির লোকজন প্রচুর বকাবকি করলো, পড়াশোনা করিস না, কি করা যাবে। তাই 1 বছর ঠিক গেল না, ওই রেজাল্ট বেরোতে যে কত 7 মাস মতো গেল। কেমিস্ট্রিটা পরের বছর আমি ক্লিয়ার করলাম। আমি এটা সত্যি বলছি, ওই কেমিস্ট্রিতে ব্যাক পাওয়াটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আচ্ছা, কিরকম? ওই কেমিস্ট্রিতে ব্যাক পেলাম, আমার যারা সব মানে সতীর্থ যারা ছিল, সহপাঠী, তারা পরের ক্লাসে উঠে গেল। আমার জুনিয়র যারা, তারা আমাদের সঙ্গে এলো। আমি পরের বছর, আমি বোধহয় 88-তে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। 88-তে যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখন মাস্টার্সে ভর্তি হব, তো ন্যাচারালি হিসেবে রেজাল্টটা মোটামুটি ভালো ছিল, প্যালেটেবল ছিল। সায়েন্স কলেজেই ভর্তি হব, সায়েন্স নিয়ে সবকিছু ঠিকঠাক। সেই সময়, সেই 80-র দশকে দিল্লিতে তখন খুব বড় আশ্রম এবং খুব বড় অ্যাক্টিভিটি, আমার মতোই মহর্ষি মহেশ যোগী, ওরা কিন্তু বেদিক লিটারেচারের সঙ্গে মিউজিক নিয়েও কাজ করছিল। আচ্ছা, এবং ওদের প্রচুর মিউজিশিয়ান দরকার ছিল সেই সময়। কলকাতা থেকে একদম গ্রুপ অফ মিউজিশিয়ানস, তারা সেই সময় দিল্লি যাচ্ছিল, এবং ওরা ওদের ইউরোপিয়ান কন্টিনেন্ট এবং ইউএস এর কন্টিনেন্টের বিভিন্ন সেন্টারে এদেরকে প্লেসমেন্ট করছিল। আচ্ছা, আমার গুরুজি পণ্ডিত দেবপ্রসাদ ব্যানার্জি ওই সংস্থার সেই সময় চেয়ারম্যান। আচ্ছা, এই 88 সাল। আমি তখনও মাস্টার্সে ভর্তি হইনি। এটা একটা খুব সুন্দর একটা জাংশন, আমি বলি না, এটা আমার সত্যি আমার লাইফের টার্নিং পয়েন্ট। কখন কি ক্লিক করলো? হ্যাঁ, আমি যদি মাস্টার্স ডিগ্রিটা পড়া শুরু করে দিতাম, তখন সেই সময়কার আমার বাবা মাদের অত উদার দৃষ্টিভঙ্গি ছিল না যে না তুই পড়াশুনো বন্ধ রাখ, 1 বছর বিদেশ যা। আমি একটা ইউরোপ যাওয়ার চান্স পেয়ে গেলাম সেই সময়। আচ্ছা, এবং সেটা 1 দিন 2 দিন না, আমি প্রায়
7 মাস না 8 মাস মতো ইউরোপ ট্যুর করলাম মহর্ষি মহেশ যোগীর অর্গানাইজেশনের হয়ে। ওদের ওখানকার ইউরোপিয়ান কন্টিনেন্টে হল্যান্ডের 2টো এবং জার্মানির একটা স্কুল, মিউজিকের স্কুল আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছে। আমার বয়স তখন 22 বছর। ন্যাচারালি। এইবারে আমি যখন ওই 8 মাসের ওই ট্যুরটা কমপ্লিট করে, এবং মানে ওদের তো নেটওয়ার্কটা বিশাল ছিল, আমি হল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড অনেকগুলো কান্ট্রি ট্রাভেল করলাম সেই সময়। সেই সময় একটা কমন ভিসা ছিল ওই হল্যান্ডের, ওটাকে ওরা বলতো বেনেলাক্স টেরিটরি, মানে বেলজিয়াম, নেদারল্যান্ড, লাক্সেমবার্গ, 3টে মিলিয়ে একটা টেরিটরি ছিল সেই সময়। এখন আর নেই, এখন ইউরোপিয়ান ইউনিয়নের গল্পটা অন্যরকম হয়ে গেছে। তো একটা ভিসাতেই 3টে কান্ট্রিতে যাওয়া যেত। তো তার ফলে আমি নেদারল্যান্ড, বেলজিয়াম, লাক্সেমবার্গ এবং তখন ওয়েস্ট জার্মানি, তখন ইস্ট ওয়েস্ট এক হয়ে যায়নি, বার্লিনের ওয়ালটি আমার দেখার সৌভাগ্য হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওখানে চলে গেলাম, 8 মাস থাকলাম, 80খানা মতো কনসার্ট বাজালাম ওখানে। আচ্ছা, আপনি নিজে পারফর্মার, আপনি বুঝতে পারবেন ব্যাপারটা, যে কেউ যদি 8 মাসের মধ্যে 80টা পারফরমেন্স করে তাহলে তার যে এফিসিয়েন্সি লেভেলটা সেটা কোন জায়গায় চলে যায়। মানে রোজ পারফরমেন্স অলমোস্ট, মানে সপ্তাহে 3টে করে কনসার্ট ছিল। ওই দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট আমার লাইফের জন্য। আমি যখন ফিরে এলাম দেশে তখন কিন্তু আমি মিউজিক ছাড়া আর অন্য কিছু ভাবতে পারছি না, ন্যাচারালি। পুরো মানে ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। আর বলতে নেই, মানে আমার সঙ্গে যিনি গিয়েছিলেন তবলায়, যে দাদা গিয়েছিলেন, তার এখন প্রচুর নামডাক। তিনি হচ্ছেন পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়, পণ্ডিত স্বপন চৌধুরীর একদম প্রথম দিককার সিনিয়র স্টুডেন্ট। আর শুভেন্দা তখন সদ্য বিবাহিত, বৌদিও গিয়েছিলেন, সুতপা চ্যাটার্জি। 7 মাস ট্রাভেল করলেন। 7 মাস আমরা 3জন একটা ইউনিটের মতো, 3জনের পদবী চ্যাটার্জি ছিল। ওরা এত স্কিল্ড, ওরা 3জনকে একসঙ্গে কম্পাইল করে দিয়েছিল। আর নামেও মিল ছিল, শুভেন, সুদীপ, সুতপা। আচ্ছা, আমরা ফ্যামিলি চ্যাটার্জি হিসেবে চলে গেলাম। সবাই জানতো আমি শুভেন্দার নিজের ভাই। যাই হোক, পরবর্তীকালে সম্পর্কটা সেরকমই হয়েছে। এবং শুভেন্দাও আমাকে প্রচুর গাইড করেছে, আমি এ ব্যাপারে ওনার কাছেও খুব কৃতজ্ঞ। উনিও বললেন যে তুই এবারে ভাব তোর ক্যারিয়ারটার ব্যাপারে, জীবনের মোড়টাই ঘুরে গেল, কি করবি তুই, কি এবারে ওই বটানি নিয়ে পড়াশোনা করবি না অন্য কিছু করবি। ফিরে যখন এলাম তখন কিন্তু মিউজিক ছাড়া আর ভাবতে পারছি না কিছু। তখন আমার মাস্টারমশাই, আমার গুরুজি দেবপ্রসাদ ব্যানার্জি, উনি বললেন যে দেখ, তুই যদি এই সাবজেক্টটা নিয়ে কিছু করতে চাস, তুই বাজাচ্ছিস খুব ভালো, ইজ এ ভেরি গুড পারফর্মার, তুই ঠিক আছে, কিন্তু তোকে এই সাবজেক্টটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টটাও জানতে হবে। তুই রবীন্দ্র ভারতীতে মাস্টার্সটা কর, ভর্তি হয়ে যা। যেহেতু আমার অনার্স ছিল এদিকে, আমি অ্যাডমিশন পেয়ে গেলাম ওখানে। এবং রবীন্দ্র ভারতীও তখন মানে জ্যোতিষ্কর মেলা ওখানে। আমাদের ডিন ছিলেন শ্রীমতী, কি বলবো, বিদুষী শিশির কণা ধর চৌধুরী, প্রখ্যাত বেহালা বাদক, ওস্তাদ আলিয়াব খান সাহেবের ছাত্রী। তারপরে খান সাহেবের জামাই ইয়েস পেরেরা, ওদিকে রামপুর। কোন ইয়ার সেটা? এটা হচ্ছে 1989 এর কথা বলছি। 89 ফিরে এলাম, 88-তে গিয়ে। তারপরে পণ্ডিত সন্তোষ ব্যানার্জি ছিলেন, তিনি আমাদের ওখানকার প্রফেসর। আমার গুরুমা সুলয়া ব্যানার্জি, তিনি ভায়োলিন বাজাতেন, তিনি রয়েছেন। তারপরে রবীন ঘোষ ছিলেন, মানে সবাই, মানে রবীন্দ্র ভারতী তখন একটা মানে সেই জ্যোতিষ্কর মেলা ওখানে। তো ওইটা আমার খুব ভালো লাগতো, মানে আমি ওদের এত স্নেহধন্য, মানে অন্য প্রফেসররা আমাকে নিয়ে নিজেদের ক্লাসে বসিয়ে রাখতেন। আমি একটু তবলা বাজাতে পারতাম ভালো, বরাবর ছোটবেলা থেকে শিখেছি। মানে আপনি এত গুরুর সান্নিধ্য পেয়েছেন, এইটাই ব্যাপার। সেই জন্য কিন্তু আমাদের ইউনিট গিয়েছিল, আপনার যে তৈরি করা স্টুডেন্টদের পারফরমেন্স অল্প ছোট করে নিয়ে এসছে, মানে আপনি সেই জন্য নিজে খুব ভালো মাস্টার মশাই। মানে সেটা আমি নিজেই নিজের প্রশংসা করছি। মানে আপনি প্রশংসা করার চাইতে সবাই আমরা জানি যে আপনি কতটা ধরে ধরে বাচ্চাদেরকে ট্রেনিং করান, সেইটাও আমরা একটু ছোট করে দেখে নি, বুঝলেন? দর্শকদের একটু বলি যে আমাদের ইউনিট গিয়েছিল, ছোটরা কিরকম শিখছে সেটা আপনারা দেখুন একটু। এগুলোকে আর বাঁশি বলে। আর বাঁশি কেন বলো তো? এগুলোকে এরকম সাইডে ধরে বাজাতে হয়। আর একটা বাঁশি হয়, সেটাকে সোজা বাজায়, স্ট্রেট ফ্লুটটা, যেটা আমাদের সময় কি বলতো, মুখা বাঁশি না কোঁদ বাঁশি কি একটা বলতো, এরকম সোজা বাঁশি। আমরা যারা বাজাই, আমরা যারা পারফরমেন্স করি, আমরা কিন্তু এইরকম বাঁশি ব্যবহার করি সবাই, ঠিক আছে? কিন্তু আর বাঁশিটা দেখতে খুব সিম্পল, আর বাজানো ততটাই শক্ত। আজকে আমরা বসেছি একটু বাঁশির গল্প বলবো বলে তোমাকে। তো যন্ত্রটা তো দেখছো কি সিম্পল যন্ত্র,
এটাতে আবার একটু ফুটোটা বেশি, তাই এমনি যেগুলো আমরা বাজাই না, আমরা যে বাঁশিগুলো বাজাই, এই যে এইটা হচ্ছে সেই বাঁশি। এই বাঁশিতে মোটামুটি 6টা ফুটো থাকে বাজানোর জন্য, আর মানে আঙুল দিয়ে বাজানোর জন্য। একটা ফুটো থাকে এইখানে ব্লোয়িং এর জন্য, আর এইখানেও একটা ফুটো থাকে, এইটাও আঙুল দিয়ে বাজানো হয়, এটা করে আঙুল দিয়ে বাজানো হয় পাশের ফুটোটা। তো বাঁশি এটা কিন্তু বহু পুরনো একটা যন্ত্র, বহু পুরনো বলতে মানে তোমরা যতটা ভাবতে পারছো তার থেকে অনেক পুরনো। মানে পুরনো বাঁশি যেরকম পাওয়া গেছে ওই ওয়েস্ট জার্মানির ওই ড্যানিউব বলে ওখানে একটা নদী আছে, ওই ড্যানিউব নদীর যে ধারটা, সেখানে আগে একটা গুহা ছিল, জায়গাটার নাম হচ্ছে গাইবেন ক্লাস্টারলে। ওইখানে এই 1990-এর দশকে ওখানে একটা বাঁশি পাওয়া গেছিল গুহার মধ্যে থেকে। সেটা না ওই রাজহাঁসের হাড় দিয়ে তৈরি, হাড় দিয়ে বানানো, বাঁশের বাঁশি নয়, এবং তাতে 3টে ফুটো ছিল। ওই জার্মানি থেকেই আবার তারও পরে ওর কাছাকাছি একটা জায়গা থেকে ওই 1990-এর দশকে আরেকটা বাঁশি আবিষ্কার হয়, সেটা হচ্ছে ম্যামথের দাঁত দিয়ে বানানো। তো সে বাঁশিগুলো খুব পুরনো, ওই ম্যাক্সিমাম বাঁশিগুলোতেই না এরকম 6টা নয় 3টে করে ফুটো থাকতো। আর বাঁশিগুলো কি কাজে ব্যবহার হতো, ওরা কিন্তু ওই বাঁশি দিয়ে গান বাজাতো না, ওরা ওই বাঁশিগুলো সিগন্যালিং এর কাজে ব্যবহার করতো। এইখান থেকে বাজাতো জোরে, আর ওইখান থেকে শোনা যেত। বাঁশি কিন্তু সারা পৃথিবীতে বাজে, সারা পৃথিবীর যত রকমের গান বাজনা আছে, যত ধরনের গান বাজনা, সেটা ইন্ডিয়ান মিউজিক বলো, আবার আফ্রিকাতে চলে যাও, আফ্রিকাতে জঙ্গলের মধ্যে ড্রাম বাজিয়ে বাজিয়ে ওরা গান করছে, সেটাতেও কিন্তু ওরা বাঁশি ব্যবহার করে। এই বাঁশগুলো যেগুলো বাঁশের, সেটা বলে নি, এই বাঁশগুলোতে না গাঁট থাকে, ধরো খুব লম্বা হয়, ইন্টারনোডটা যেটা বাঁশের সেইটা খুব লম্বা হয়। এইখানে একটা গাঁট ছিল, এখানে একটা গাঁট ছিল, গাঁটগুলো উড়িয়ে দিয়ে এই বাঁশিটা বানানো হয়েছে। তো শাকাহাচি বলে যে বাঁশিটা, তাতে না ভেতরে ভেতরে গাঁট থাকে, ওই গাঁটের ভেতরটাকে ফুটো করে ওরা পারফোরেটেড করে তারপরে ওপরে এই হোলস বানিয়ে সেগুলো দিয়ে বাজায়। এটা হচ্ছে জাপানিজ ফ্লুট। তারপরে যেটা বললাম চায়নাতে বাঁশি বাজে, আমি দেখাই, আমার সঙ্গে আজকে একটা চাইনিজ ফ্লুট আছে, এই ফ্লুটটাকে ওজো বলে। এটাতেও দেখবে, এটাতেও কিন্তু গাঁট আছে এই বাঁশিটাতে, এই যে এখানে একটা গাঁট আছে, এখানে গাঁট আছে, এই বাঁশগুলোর গাঁটগুলো ছোট ছোট। পরবর্তীকালে ওরা করেছে কি ওই গাঁটগুলোকে ঘষে প্লেন করে নিয়েছে, নিয়ে ভেতর দিয়ে অ্যাপারচারটা পুরো বানিয়েছে। আমাদের এখানে কিন্তু এইরকম বাঁশে বাঁশি হয় না, আমাদের এখানে এই যে বললাম যে মানে ইন্টারনোডটা বড় হয়, আর এদের ইন্টারনোডগুলো কিন্তু ছোট ছোট, এটা দিয়েই করা। এটা বাঁশের, এটা একটা চাইনিজ ফ্লুট, এটাকে ওজো বলে। একবার বাজিয়ে শোনাই আওয়াজটা, এই দেখো। এই বাঁশিটা কিন্তু না মেটাল না বাঁশ কিছু না, এটা মাটির তৈরি বাঁশি। এখানে ওপরে 6টা ফুটো, নিচে একটা ফুটো আছে, 7টা। কিন্তু এটা অদ্ভুতভাবে বাঁশিতে যেরকম বাজে, কি বাঁশিতে এরকম গ্র্যাজুয়ালি থাকে ফুটো পর পর, এটাতে সাইড ওয়াইজ ফুটো, স্টিল বাঁশিটা একরকম বাজে। আমি যে বাঁশি নিয়ে মানে এত বছর ধরে কাজ করছি, সেই বাঁশি দেখাচ্ছি, ছোট নয় বড়। এইটা হচ্ছে আর বাঁশি যেটা আমি বাজাই, এগুলো আমরা বাজাই, আর তোমাদের সামনে বাজাবো আজকে, স্টেজে বাজাই এইটা। এতে এরকম 6টা ফুটো, একটা 7th হোল থাকে আর একটা প্লেইং হোল থাকে। এ বাঁশি বহু পুরনো, এ শ্রীকৃষ্ণের হাতের বাঁশি যেটা, সেটা হচ্ছে এই বাঁশি। এই হ্যাঁ, এই প্রসঙ্গে বলে নিই, এইটা হচ্ছে আমাদের উত্তর ভারতীয় বাঁশি, মানে ভারতের এই অঞ্চলে বাজে। দক্ষিণ ভারতে কিন্তু আর একটা স্টাইলের বাঁশি বাজে, সেই বাঁশিও আমার কাছে একটা আছে। সেই বাঁশিটা, সেই বাঁশিগুলো ছোট হয় সাধারণত, সেটা হচ্ছে এই বাঁশি। আওয়াজ একই হয় কিন্তু শুধু ফিঙ্গারিংটা আলাদা হয়। আমরা এইখান থেকে সা বাজাই, ওরা এইখান থেকে সা বাজায়। আর আমাদের এইখানে 3টে, তোমরা তো দেখলে এখানে 3টে আর এখানে 3টে, 6টা ফুটো।
এদের এইটাতে টোটাল কটা থাকছে, 3, 4, 5, 6, 7টা ফুটো থাকছে, এইরকম করে ধরে বাজানো হয়। এইটা সা হয়।